শতাংশ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের, এবং ওই বিআরআইসি কান্ট্রি যেগুলো বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। ব্রাজিল হচ্ছে 4.3, যেখানে সাক্ষরতার মান হচ্ছে 88%, এবং ব্রাজিলে একটা কমিটমেন্ট আছে যে 12% উঠবে শিক্ষার পেছনে যে খরচাটা করা হবে। রাশিয়ার একটা পিকিউলিয়ার সিচুয়েশন, রাশিয়ায় এই মুহূর্তে 2009 ফিগার এগুলো 3.8, এবং কিছুটা কমছে। রাশিয়ার অবস্থা অনেক দিক থেকে ভারতবর্ষের থেকেও খারাপ কিছু দিক থেকে। আর চায়নায় হচ্ছে 4% এবং বাড়ছে। চায়নার সাক্ষরতার মান হচ্ছে 90%, 90% লিটারেসি, এবং 1978 সালে চায়নার এই কলেজ গোয়িং এজ মানে অ্যাপ্রক্সিমেটলি 17 থেকে 25, সেটা 18 থেকে 24 এরকম বিভিন্ন জায়গায় হিসেব করা হয়, তার মধ্যে 1.4% ছেলে মেয়েরা, যুবক যুবতীরা কলেজে যেত in 1978। আজকে সেটা হচ্ছে 20%। ভারতবর্ষে এখন ঋতব্রত বলল 9%, অন্যান্য এস্টিমেট থেকে ওই 12, 7 এরকম দেখা যাচ্ছে। আমরা 12% ধরতে পারি। তার মধ্যে একটা দেশের যদি যে কোনো ধরনের উন্নয়ন ধরা হয়, সেটা আমরা যেভাবেই ডিফাইন করি না কেন, তার মধ্যে আমাদের দেখতে হবে যে এই যে 9 বা 10 বা 12% যারা কলেজে যাচ্ছে, আচ্ছা 12.4 হলো কলেজ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট যদি আমরা ধরি, আইটিআই যেগুলো কলেজের মধ্যে পড়ে না, যে কোনো ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, মানে 10+2 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে মাত্র 30% তারপরে এমন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে বা এমন এমন চাকরি পেতে পারে যেখানে তারা সেখানে চাকরি করার মতন তারা উপযুক্ত হিসেবে যারা শিল্পপতিরা তারা তাদেরকে চিহ্নিত করছে। তার মানে আমরা যদি ভাবি ভারতবর্ষের 17 থেকে 25-26 বছর বয়সের যারা আছেন তাদের মধ্যে মাত্র 3.5% সেই শিক্ষাটা আছে, যাতে তারা পরবর্তীকালে এমন একটা জায়গায় কাজ করতে পারে এবং তাদের শিক্ষা বিদ্যা জ্ঞান দিয়ে দেশের উন্নয়ন করতে পারে। আরেকটা স্ট্যাটিস্টিক আছে, সেটা হচ্ছে যে চাকরি পাওয়ার পরে চায়নায় 90% ইন্ডাস্ট্রিতে অন জব ট্রেনিং আবার দেওয়া হয়। ভারতবর্ষে সেটা হচ্ছে 18%, 18%। আরো দুটো স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে উন্নত বা ডেভেলপিং দেশগুলোর মধ্যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সব থেকে কম খরচা করে ছাত্রছাত্রী পিছু ভারতবর্ষ। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2008 ফিগার $400 বছরে, তার মানে 18,000 টাকা। সেখানে চায়নার অ্যাভারেজ হচ্ছে $2,728, মানে অ্যাপ্রক্সিমেটলি $1,02,000, $1 লক্ষ টাকা। আমরা ওই পারচেজিং পাওয়ার, প্যারিটি ইত্যাদি ইত্যাদি করেও যদি আমরা হিসাব করার চেষ্টা করি, চায়না 3 থেকে 4 গুণ বেশি খরচা করে উচ্চশিক্ষার পেছনে, চাইনিজ গভর্নমেন্ট। শেষ স্ট্যাটিস্টিক, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে 1981-82 এবং 99-2000, মানে 80-2000, লাস্ট 2 decades অফ দ্য 20th century, একটা সমীক্ষা করা হয়েছিল যে যারা শ্রমজীবী মানুষ ভারতবর্ষে তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষার পেছনে কতটা টাকা খরচ করে, এবং সেটা দেখা গেছে যে এই খরচার বৃদ্ধি হচ্ছে 1150%। তার মানে 12 গুণ তারা খরচ করছে যারা ওয়ার্কিং ক্লাস তারা। এখন এইগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা কয়েকটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে যে আমরা ভারতবর্ষে যথেষ্ট টাকা খরচা করছি না শিক্ষার পেছনে, এটা হলো বেসিক ফ্যাক্ট। আমরা যদি যথেষ্ট টাকা খরচা করতাম, ওই ডিক্লেয়ার্ড যে স্টেটমেন্ট আছে, এই সরকার যখন এসেছিল তারা প্রথমেই বলেছিল, দেখবে পলিসি ডকুমেন্টে, যে 6%-এ আমরা যাব। ইনফ্যাক্ট সেটা কমে গেছে, 3.5 থেকে এখন 3.2 এর কাছে চলে গেছে। তার মানে কি হচ্ছে যে আমার বাড়িতে যে টাকাটা আছে তার মধ্যে আমি ছেলে মেয়ের শিক্ষার পেছনে যতটা খরচ করতে পারতাম বা পারবো বলে বলেছি, যেটা প্রয়োজন যাতে তারা দেশের হোক, বিদেশের হোক, আন্তর্জাতিক ওয়ার্ক প্লেসে হোক,
তারা যাতে চাকরি বাকরি পেতে পারে, তারা নিজেরা রোজগার করতে পারে, দেশের উন্নতি করতে পারে, পরিবারের উন্নতি করতে পারে, কায়দায় মোবাইল ফোন কিনতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেইটার জন্য আমার যে খরচ করা উচিত আমি তো সেটা করছিই না, আমি উল্টো কি করছি, আমি সেটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে হঠাৎ আমার মনে হয়েছে যে এই আমার কি হবে, বলে এটাকে আমি একটা মধ্যবিত্ত সিনড্রোম বলি। আমাদের কি হয়, আমার পুজো এসে গেছে, সব টাকা পয়সা এদিক ওদিকে খরচা করে ফেলছি, হঠাৎ মনে হচ্ছে এই স্যারকে একটা উপহার দিতে হবে। ঈশ্বরের এবং ইউজিসির কৃপায় আমার একটা ক্রেডিট কার্ড আছে। আমি তখন কি করলাম, ক্রেডিট কার্ডটা নিয়ে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে স্যারকে একটা ভালো কিছু কিনে দিলাম। ফলে কি হলো, আমি ভবিষ্যতে মর্টগেজ করে আমি একটা কিছু নিলাম। এবং এই ফরেন ইনভেস্টমেন্ট ইন হায়ার এডুকেশন হচ্ছে ঠিক খুব ভালো হবে যদি আমরা দেখি, এই ধরনের আমাদের দেশের ভবিষ্যৎটাকে আমরা মর্টগেজ করে দিচ্ছি। ফরেন আমি যে বুড়ো হয়ে গেছি সেটা আমি বুঝতে পারিনি, ছোট ছোট লেখা পড়তে পারি না। এই ফরেন এডুকেশনাল ইনস্টিটিউশনস রেগুলেশন অফ এন্ট্রি অ্যান্ড অপারেশনস বিল 2010, যেটা এখনো আইনে পরিণত হয়নি, এইটা এসছে কারণ ভারতবর্ষের কয়েকটা বেসিক জায়গায় আমরা কিন্তু ধরে নিচ্ছি যে সাহেবেরা ফরেন, মানে কিন্তু আমরা কখনো মনে করিনি যে নাইজেরিয়া আমাদের এখানে ইউনিভার্সিটি খুলবে, বা ধরো চিলে, এমনকি হিউগো চাভেজের ভেনেজুয়েলাও এখানে কোনো ইউনিভার্সিটি খুলে বলে আমরা মনে করি না। আমরা মনে করি দুটো বা তিনটে দেশ, মূলত দুটো দেশের কথা বলি, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম। আর যারা আমরা একটু পূবের দিকে তাকাতে চাই, আমরা মাঝে মধ্যে জাপানের কথা বলি, কিন্তু জাপান কেন এখানে ইউনিভার্সিটি খুলবে আমি জানি না। যাই হোক, তো এই ফরেন ইউনিভার্সিটিজ এডুকেশনাল ইনস্টিটিউশনস রেগুলেশন অফ এন্ট্রি অ্যান্ড অপারেশনস বিল যেটা হয়েছে, এই বিলটার সাথে আরো অনেকগুলো বিলের একটা কি বলবো, একটা কানেকশন রয়েছে। এবং ঋতব্রত যেটা বললো সেখানে আমি সম্পূর্ণভাবে ওর সাথে একমত, যে পুরো জিনিসটা একটা কেন্দ্রীকরণ, একটা সেন্ট্রালাইজেশনের দিকে চলে যাচ্ছে। আমি আরেকটা বিলের সাথে তুলনা করব, যেটা ঋতব্রত একেবারেই উল্লেখ করেনি, যেটা হচ্ছে 2000 সালে সিডস বিল বলে একটা বিল আনা হয়েছিল। সেটা অনেক রকম ভাবে বিরোধিতা করা হয়েছিল, বাম দলগুলো, দু একটা ক্ষেত্রে বিজেপির অ্যাফিলিয়েটরাও তারা করেছিল, আমরা অনেকে করেছিলাম, এখানে মিটিং মিছিল ইত্যাদি ইত্যাদি করে। ওটা এখনো থামানো গেছে, ঠেকানো গেছে, কিন্তু এটা হয়তো আবার চলে আসবে। এই সিডস বিলে একটা কথা লেখা হয়েছে যে ভারতীয় কৃষিজীবী যারা, চাষি যারা, তারা ভবিষ্যতে যে যে বীজগুলো ব্যবহার করবে প্রত্যেকটা একটা সার্টিফাইড হতে হবে। অনেক কিছু আছে, ওই সিডস বিল নিয়ে আমি এখন 2 ঘন্টা ধরে বলতে পারি, ভয় পেও না, বলবো না। কিন্তু সেখানেও আমরা দেখছি যে একটা সেন্ট্রাল অথরিটির কাছে ক্ষমতাটা দিয়ে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে সরকার কি বলছে, যে আদৌ আমরা সেন্ট্রাল অথরিটির কাছে ক্ষমতা দিচ্ছি না। দেখো, আমরা আরেকটা বিলও পাস করেছি, সেটা এখন আইন হয়ে গেছে, রাইট টু এডুকেশন, যেটা পুরো নাম হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। এবং সেই রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী অনেকগুলো দিক আছে, সেদিকগুলো আমি যাব না। কিন্তু একটা জিনিস যেটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে সরকার একদিকে বলছে যে সব শিশুর শিক্ষা পাওয়ার অধিকার আছে, তারপরে সে বলছে যে এই দায়িত্বটা কিন্তু আমার নয়। এটা হচ্ছে সমস্যা, যে সরকার একটা বলছে তারা কিভাবে তারা শিক্ষা পাবে, তারা প্রাইভেট স্কুলে গিয়ে পড়বে। এবং আমি মনে করি যে এই রাইট টু এডুকেশন বিলটা বা যে বেসরকারীকরণের দিকে যাচ্ছে আমাদের দেশের অনেকগুলো দিক, সেইখানে আমাদের মূল জায়গায় যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে, আমাদের সরকার, এবং আমি এটা জোর গলায় বলছি, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক। ঋতব্রতর একটা কথা আমার একটু খটকা লাগলো এখন, সেটা হয়তো কিছুটা, যেহেতু ও প্রথমেই আমি এটা ভালো লেগেছে যে ও বলেছেন আমি সংগঠনের পক্ষ থেকে বলছি। সংগঠনে থাকলে অনেক সময় অনেক কিছু কথা বলা যায় না। আমি
কোনো সংগঠনের সদস্য নই, তোমাদের কয়েকজনের মতের যদিও সেটা একসাথে সেরে মেলে না, কিন্তু আমি দালাল হতে পারি কিন্তু মেম্বার নই, বুঝেছো তো। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একই জিনিস করছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেখানে আমি যাই, সেখানেও কিন্তু করে কোনো বাড়ি ছিল না। সেখানেও প্রথমে নিযুক্ত হয়েছিলেন ভাইস চ্যান্সেলর। এখন ফলে আমি নিজে মনে করি যে আমাদের দেশে, সেখানে পরে আসবো, কিন্তু একটা কথা আমি বলি যে এসএফআই যাদের অনেকের, যারা আমাদের সময় যারা নেতা ছিলেন তাদের সাথে আমার বিতর্ক ছিল, বন্ধুত্ব ছিল, এবং তাদের অনেকেই আমি খুবই শ্রদ্ধা করি। আমার মনে হয় যে একটা সমস্যা এসএফআই এর পক্ষে কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে বসে হচ্ছে যে এটা ধরে নেওয়া হয় যে রাজ্য সরকার যেটা বলছে তোমাদেরকে সেই একই কথা বলতে হবে। এটার সাথে আমি একমত। আমার মনে হয় যে কোনো সংগঠনের একটা মিনিমাম স্বাধীনতা থাকা প্রয়োজন, যে স্বাধীনতার মধ্যে একটা বিরোধিতার প্রয়োজন নেই। স্বাধীন মানে আমি বিরোধিতা করবো তা না, কিন্তু এটা বলাও যেতেই পারে যে তোমরা তো বলেছো এটা দেবে, তোমরা এটা কেন দিচ্ছ না। যেরকম ধরো আমি কথায় বলছি, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিগত 5 থেকে 7 বছর ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা, যে স্কুলগুলো, প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার মধ্যে স্কুল আছে এবং তার সাথে শিশু শিক্ষা কেন্দ্র বলে একটি জিনিস চালু করে দেওয়া হয়েছে। শিশু শিক্ষা কেন্দ্রগুলো আমি নিজে যেহেতু সমীক্ষা করেছি, অনেক ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলোর থেকে ভালো পারফরমেন্স ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা বাহবা দেবো একটা সরকারকে যে তোমরা শিশু শিক্ষা কেন্দ্র খুলেছো। কারণ শিশু শিক্ষা কেন্দ্র যখন চালু করা হয়েছিল তখন এটা বলা হয়েছিল এটা একটা টেম্পোরারি মেজার, যতক্ষণ না আমরা অমুক জায়গায় একটা প্রাথমিক বিদ্যালয় খুলতে পারছি ততক্ষণ আমরা শিশু শিক্ষা কেন্দ্র দিয়ে চালিয়ে দেব। কিন্তু পরে সেই শিশু শিক্ষা কেন্দ্রগুলো আর থাকবে না, সেখানে বাস্তবে প্রাথমিক বিদ্যালয় হবে এবং সেই প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে মাইনে করি পান, যেভাবে পুরো ইনফ্রাস্ট্রাকচার থাকে সেইভাবে চলবে। সেটা কিন্তু সরকার করছে না, দুঃখের বিষয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে বোধহয় 48,000 না কটা চাকরি এখনো খালি রয়েছে, যে চাকরির মধ্যে অনেকগুলো হয়তো তোমরা বা তোমাদের সতীর্থরা যারা যাদবপুরের মতন এত গ্ল্যামারাস একটা জায়গায় পড়ে না তারা পেতে পারত। এইটা নিয়ে আন্দোলনগুলো করলে কিন্তু হয়তো অপর মহলের মানুষেরা একটু সাড়া দিতেন। যাই হোক, এটা জাস্ট বাই দ্য ওয়ে। আমি ফিরে আসি এই ফরেন এডুকেশনাল ইনস্টিটিউশনস এর প্রসঙ্গে। এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই ফরেন এডুকেশনাল ইনস্টিটিউশনসদেরকে কেন আনা হচ্ছে। একটা তো ঋতব্রত যেটা বললো যে অনেকে নাকি একেবারে দাঁড়িয়ে মানে অপেক্ষা করে রয়েছে যে চান্স পেলেই তারা এখানে এসে বড় বড় বিদ্যালয় খুলে দেবে। এখানে মূলত এই কারণে বলা হচ্ছে, 1 নম্বর যে একবার বিলটা আইন হয়ে গেলে অনেক বিদেশি মুদ্রা